গল্পের নাম অবসেশন ওয়াজ লাভ। লেখনীতে নিরুর কল্পনারাজয়। পর্ব ৫। বাবা, আমি এব্রোড চলে যেতে চাই। সেখানেই আমি আমার বাচ্চাকে বড় করতে চাই। সকাল সকাল বাগানে হাঁটতে এসেছিলেন শাহাদাত মির্জা। ভেতরে অনুষ্ঠানে তাগিদে ব্যস্ত সকলে। তবে ঝিলিকের এমন কথায় তিনি হতভম্ব হলেন। ঝিলিক বাবাকে দেখেই এদিকটা এসেছিল। গতকাল রাতেই সে এ সিদ্ধান্ত নিয়েছে। শাহাদাত মির্জা ব্যস্ত হলেন। মেয়ের এমন কথাতে যেন তারই ঘাম ছুটল। তিনি বোধহয় কিছুটা ভয়ও পেলেন। বললেন, এসব কি বলছ তুমি মা? কে কি বলেছে তোমায়? ওই লম্পটটার জন্য এমন বলছ? ঝিলিক বেশ ভালোই বুঝতে পেরেছে এখানে থাকলে সে নিজেকে সামলে উঠতে পারবে না। আয়ুষকে যতবারই দেখবে ততবারই ওর হৃদয় ভেঙে আসবে। তার চিন্তাভাবনাকে তো আর সে আটকাতে পারবে না। এখন সে তার বাচ্চাটাকে নিয়ে চিন্তিত। ডক্টর বললেন, বেশি স্ট্রেসে থাকলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। আর সে আয়ুষকে তারই আপন বড় বোনের সাথে সহ্য করতে পারছে না। তার মস্তিষ্ক মানতে অবাধ্য। আয়ুষ তার সাথে প্রতারণা করেছে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার ভেতর থেকে। হাসার চেষ্টা করে। বলে, না বাবা, আমি কখনোই অন্য কারো জন্য তোমায় কষ্ট দিব না। ব্যাস, আমার শুধু এখানে থাকতে ইচ্ছে করছে না। তাহলে মামুনি, তুমি ঘুরে আসতে পারো। চাইলে তুমি সুইজারল্যান্ড যাও, ঘুরে এসো। তবু তুমি বাবার কাছ থেকে আলাদা কেন হবে মা? শাহাদাত মির্জার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। হেসে ফেলে ঝিলিক তা দেখে। বাবার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে। এখনও হাতের ব্যথা অক্ষত। বাম হাতে জোর নেই। শাহাদাত মির্জাও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ঝিলিক মলিন কণ্ঠে শুধায়, এত ভালোবাসো তুমি আমায় বাবা? আমার বুঝি কষ্ট হবে না তোমায় ছাড়া থাকতে? বাবার প্রাণ তুমি মা। বাবার হৃদয়ের অর্ধেকাংশ তোমার মায়ের হলে বাকি অর্ধেকাংশ তোমাদের। আমার মেয়েদের আমি এক ফোঁটাও কষ্টে দেখতে পারি না। বাবারা এমনই হয় মা। ঝিলিকের মন ভার হয়ে এল। সব বাবারাই কি শাহাদাত মির্জা হয়? কিছু কিছু বাবা হয়তো আয়ুষ মির্জা ও হয়, যারা নিজের অনাগত সন্তানকে নিজের হাতেই মেরে ফেলতে চায়। অন্য নারীর জন্য নিজের স্ত্রীকেও ছেড়ে যায়। কোথা থেকে যেন তখন সাজ এল। ঝিলিক আর শাহাদাত মির্জাকে একসাথে দেখে আলতো হেসে এগিয়ে গেল। বাবা, মেয়েতে কি কথা হচ্ছে আমায় ছেড়ে? শাহাদাত মির্জা হেসে উঠলেন। এক হাত বাড়িয়ে বড় মেয়েকেও কাছে ডাকলেন। ঝিলিক ও হাসে। বড় আপু। ছোটবেলা থেকেই যার সাথে বেড়ে উঠেছে। ঝিলিকের কোথাও কিছু একটা বিঁধল। এ মুহূর্তে ঝিলিক চাইল না যেন সাজ কখনোই জানুক তার স্বামী তার ছোট বোনের সাথে কখনো জড়িয়েছিল। সে না হয় চলে যাবে। সেটাই তারা দুবোনের জন্য ভালো হবে। ওই কাপুরুষের জন্য অন্তত তাদের সুন্দর সম্পর্ক ভেঙে যাবে না। সাজও এসে জড়িয়ে ধরে বাবাকে। শাহাদাত মির্জা হাসলেন। দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরে বুক ভরে শ্বাস নিলেন। বললেন, এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মাঝে একজন মনে হচ্ছে। ছাদ থেকে চৈতি চৌধুরী ডাকলেন তাদের। বোধহয় কাপড় শুকোতে দিতে এসেছিলেন তখন। বাহস জন্ম দিলাম আমি আর মেয়েরা হল বাপভক্ত। ওরা তিনজনই হেসে উঠল। তিনিও হেসে চলে গেলেন। এসব তার রোজকার দেখা। ঝিলিকের মনে হলই তো, সেসব সুন্দর দিনগুলো হয়তো আবারও ফিরে এসেছে, যখন তারা এমন সুন্দর আনন্দে প্রতিটি দিন উদযাপন করত। অথচ বাস্তবতায় কোথাও কিছু একটার পরিবর্তন হয়েছে। সাজি সেই জন যার জন্য আয়ুষ তাকে ছেড়েছে। অবশ্য ঝিলিক কি আর একেবারের জন্য চলে যাচ্ছে? সে তো আবারও ফিরবে, আরও শক্তিশালী হয়ে। ততদিন সব এমনই চলুক। শাহাদাত মির্জা বড় মেয়েকে অন্য নামে সম্বোধন করলেন। এই যে আমাদের নতুন বউ। যান, আপনি বরং গিয়ে নিজের সাজগোজের বাহার সাজান। সাজ লাজুক হাসে। বাবা হঠাৎ এভাবে বলবে ভাবেনি সে। তিয়া সাজকে খুঁজতে খুঁজতে এদিকটা চলে এল। শানকে খুঁজে পেতেই গলা উঁচিয়ে ডাকল, এই আমাদের নতুন ভাবি। এসো এসো, পার্লার থেকে সব এসে বসে আছে। পরে কিন্তু লেট হয়ে যাবে বলে দিলাম। ঝিলিক, তুইও আয়। সাজ হতভম্ব। সবার আজ হল কি? এভাবে সকলের সম্বোধন বদলে ফেলছে কেন? অন্যরকম এক অনুভূতি হল ওর। মলিন হল তার হাসি। যে নাম সে পায়নি সে নামেই সে সকলের কাছে পরিচিত হচ্ছে।
অথচ সে নাম পাওয়ার অধিকার সে রাখে না। সাজ চলে গেল। সকাল থেকে তিয়াতোতা নির্ঝর রিসিপশনে কি করবে তা নিয়ে ভাবতে ব্যস্ত। ঐশী অবশ্য শেষবে কম থাকতেই পছন্দ করছে। সে ঝিলিকের সঙ্গ খুঁজছে, অথচ পাচ্ছেই না ওকে। সাজ চলে যেতেই ঝিলিক বাবাকে বলল, আসছি তবে এখন বাবা। শাহদাদ মির্জা মলিন স্বরে সুধান, একবার ভেবে দেখতে পারো মামুনি। ঝিলিক হাসে। সে তার সিদ্ধান্তে সম্পূর্ণ অটল। দ্বিকণ্ঠে বলে, আমি আবারও আসব তো বাবা। কত হিসেব চুকানো বাকি আমার। আপাতত আমি একটু শান্তি চাই। ব্যাস এটুকুই। ঝিলিক চলে আসে। গতকাল নির্ঝরকে ডক্টরের দেওয়া ওষুধগুলো আনতে দিয়েছিল। এনেছে কিনা দেখতে হবে। সে উদ্দেশ্যে পা বাড়ায় তার রুমের দিকে। অথচ সেখানে নির্ঝর নেই। নিশ্চয় কোথাও নিজের সৌন্দর্য চর্চায় ব্যস্ত। তিয়াতো তার যেহেতু একটাই রুম সেহেতু সে ঘরে যেতেই ভাইয়ের দেখা মিলল। মুখে কি যেন মেখে বসে আছে বোনদের সাথে। চোখে দুটে শশা। ঝিলিক ভ্রু কুঁচকে শুধায়, ছোট ভাইউ আমার ওষুধগুলো এনেছিলে? নির্ঝরের এতক্ষণে মনে পড়ে ওষুধের কথা। মনে পড়তেই সে অপরাধীর ভঙ্গিতে বলে, ওহ শিট, ভুলেই গিয়েছিলাম প্রিন্সেস। এক কাজ কর, কোনো সার্ভেন্টকে পাঠিয়ে দে। হতাশ হয় ঝিলিক। তিয়াতো তাও বিরক্তিমুখে চেয়ে আছে তার দিকে। তিয়াতো বলেই ফেলে, তুমি এত কেয়ারলেস কেন ভাইউ? নির্ঝর হাসে কেবল ক্যাবলার মতো। ঝিলিক বেরিয়ে আসে। তোতা ওকে ডাকে। বলে, ঝিলিক তুইও আয় না। না আপু, ওষুধগুলো খুব দরকার। ঝিলিক খানিক বিরক্ত। এখন আবার ওষুধের জন্য কাউকে খুঁজতে হবে। আপাতত রুমে যাওয়া প্রয়োজন। ভেবেছে কাল সকালেই বেরিয়ে যাবে। অনুষ্ঠান শেষ হোক। আমেরিকার একটা দারুণ ইউনিভার্সিটিতে ওর এডমিশন করিয়ে দিয়েছে সেখানে থাকা তার এক বান্ধবী। ওর সাথেই থাকবে গার্লস হোস্টেলে। এত কিছুর চিন্তায় ওর মাথা ধরে গেল। রুমে না গিয়ে কিচেনে গেল। মাচাচিরা সব অন্যান্য কাজে ব্যস্ত। সার্ভেন্টরা ঘরদোর পরিষ্কার সাথে ডেকোরেশনের দিকটা দেখছে। ফলস্বরূপ রান্নাঘরে কেউ নেই। ঝিলিকের করারই বা কি আর। গিয়ে কফি মেশিন থেকে কফি বানিয়ে নিল। আয়ুষ বোধহয় কোনো কাজে এসেছিল। ঝিলিককে এখানে দেখে কপালে ভাঁজ পড়ল। বিমু কণ্ঠে শুধাল, তুমি এখানে কি করছ? ঝিলিক শোনে অথচ উত্তর দেয় না। আয়ুষ গিয়ে কফির কাপ হাতে তুলে নেয়। নিয়মে অনিয়মে কফি খাওয়া তার অভ্যেস। আয়ুষ আরও একবার উকি দিল। যদি হাতে ফেলে দেয় কফি? ঝিলিক নজর দিল না অবশ্য সেজবে। আয়ুষের অসহ্য লাগল। ঝিলিক এতদিন তার সাথে ঝগড়া করেছে হলেও, কিন্তু কথা তো বলেছে। অথচ আজ একদম নীরব। আয়ুষ ফের বাহানা করে কথা বলার। তোমার হলে সরো। ঝিলিক বিনা বাক্যে সরে আসে। চলে যায়। আয়ুষ সেদিক পানে তাকায়। ডক্টরের কাছ থেকে আল্ট্রার একটা ছবি ও নিয়েছে। সেটা নিজের ওয়ালেটে রেখেছিল, একদম ঝিলিকের ছবির পাশাপাশি। আয়ুষ সেটা বের করে। আয়ুষ ভেঙে পড়লেই এমন করে। ছেলেটা তার প্রেয়সীর দেওয়া আঘাত তার প্রেয়সীর কাছে গিয়েই সারাতে চায়। ঝিলিক খারাপ ব্যবহার করবে, তা তো সে জানতই। তবু ওর খারাপ লাগে। অবশ্য সে এটারই যোগ্য। প্রেগন্যান্সির মতো ক্রিটিক্যাল এক সময়ে কারও স্বামী যদি দ্বিতীয় বউ নিয়ে হাজির হয় তা কোনো নারী বা সহ্য করবে। কিন্তু ঝিলিকের এই নীরবতা ওকে আরও বেশি আঘাত করছে। দেখতে দেখতে সন্ধ্যা প্রায়। অতিথিদের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে। তিয়াতোতা তৈরি। ঐশী সারাদিন পালাই পালাই করলেও অনুষ্ঠান বাড়িতে তো আর বসে থাকতে পারে না। ওর মন কোথাও একটা বিঁধছে বারংবার। মনে হচ্ছে ঝিলিক বোধহয় এসব সহ্য করতে পারবে না। অথচ তবু অপারগতায় ও তৈরি হয়। যাওয়ার সময় ওর দেখা হয় নির্ঝরের সাথে। নির্ঝর খুব সুন্দর কারুকাজের এক পাঞ্জাবি জড়িয়েছে গায়ের সাথে একটি ওড়না। দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। কারো সাথে কথা বলছে বোধহয় ফোনে। প্রচণ্ড বিরক্তি ওই মুখখানাতে। ঐশী এগিয়ে গেল। ওর মুখোমুখি দাঁড়াল। নির্ঝর ইশারাতেই শুধাল, কি চাই? ঐশী ভ্রু কুঁচকে চেয়ে রইল। নির্ঝর ফোন রেখে দিল। ভাবল হয়তো জরুরি কোনো আলাপ হবে তার। ফোন রেখেই শুধাল, কি হয়েছে? ঐশী ভ্রু শিথিল করল না, বরং বিরক্তি ঝেড়ে বলল,
এই ওড়নাটা কার? নির্ঝর মুখ কুঞ্চকে বলল। ওড়না? কোনো ওড়না? তোমার মতো বাদরের গলায় যেটা ঝুলিয়ে রেখেছ ওটাই। নির্ঝর এবার নিজের দিকে তাকায়। ওর গলায় ও ওড়না পেঁচিয়েছে। কার তা জানে না অবশ্য। তিয়াদের রুমেই ছিল। দেখল ওর পাঞ্জাবির সাথে মানাচ্ছে তো ঝট করে জড়িয়ে নিয়েছে গলায়। নিজেকে পরখ করা শেষে বলে, ওহ, এটা? জানি না এটা কার। তিয়া তো তার ঘরে পেলাম। ওদেরই হবে হয়তো। না ভাই। ওদের না। ওটা আমার। আমি আরও খুঁজে মরছি। জানতাম না তোর। না হলে এই নির্ঝরও আবার তোর জিনিস গায়ে দেয়। ধর নে। নির্ঝর ওড়নাখানা গলা থেকে খুলতে চায়। তাতে বাদ সাধে ঐশী। আচ্ছা লাগবে না। পড়েছ যখন পরেই থাকো। মুখটা কেমন পেঁচার মতো করে চলে এলো সে। নির্ঝর মনে মনে বিড়বিড়াল। এই দুই ভাইবোন একই ধাঁচের কিভাবে হল। সারাক্ষণ মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। অথচ নির্ঝর দেখে না এতে যেতে ঐশী নামক রমণীটির হাসির মাত্রা। আয়ুষ নিজের রুমে। তার ইচ্ছে করছে না নিচে যেতে। বিরক্ত হয়ে শুয়ে আছে বিছানায়। ওদিকে সাজকে তৈরি করানো শেষ। আপাতত তাকে পাত্রপাত্রী বসানোর জন্য তেরিকিত জায়গাটাতে বসানো হয়েছে। একাই বসে আছে এমনটা নয়। তার বিভিন্ন বন্ধুবান্ধব আর গেস্টরা আসছে আর তাকে সংবর্ধনার সাথে সাথে বিয়েতে আমন্ত্রণ না জানানোর জন্যেও কথা শোনাচ্ছে। সাজ আপাতত সেসব হেসে উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণের মাঝেই বরকেও দেখা গেল। তাকে নির্ঝর আর তিয়া নিয়ে আসছে। আয়ুষের অনিচ্ছার সত্ত্বেও সে এখানে এসেছে। বাধ্য হয়ে। না হয় যদি সকলের মনে সন্দেহ জাগে। সে গিয়ে সাজের পাশে বসে। ছোটরা সকলে হইচই ফেলে দেয়। বড়রা অন্য পাশে গেস্ট সামলাতে ব্যস্ত। আয়ুষের চোখ দুটো তখন ঝিলিককে খুঁজছিল। মেয়েটা এখানে না আসলেই ভালো। চারিদিক তাকিয়ে তোতা বলে, এই আমাদের ঝিলিক কই রে? তিয়া উত্তর দেয়, কে জানে। ওকে তো দেখছি না অনেকক্ষণ হল। মাঝেই নির্ঝর বলে ওঠে, এক কাজ করি। আমি গিয়ে ডেকে আনি। আয়ুষের মেজাজ খারাপ হয়। ডাক দেয় ও নির্ঝরকে শক্ত কণ্ঠে বলে, দরকার নেই আয়ুষ, যে যার মতো থাকুক। ভ্রু কুঁচকে ফেলে ওরা সকলেই। সাজ বলে, কী সব বলছেন? আমার বোনটা থাকবে না কেন? তাদের কথার মাঝেই পুরো মহল হুট করে চুপ হয়ে গেল। সাথে বাড়ল সকলের কানাঘুষা। সিঁড়ি বরাবর নেমে আসছে ঝিলিক। পরনে তার গা লাল একখান শাড়ি। ফর্সা শরীরে তা এত মানিয়েছে। অর্নামেন্টস সব ডায়মন্ডের বোধ হয়। চিকচিক করছে। ওকে দেখে এমন মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী নেমে আসছে। হ্যাজেল রঙের চোখ দুটো লাইটের আলোতে তখন আরও বেশি জ্বলে উঠছে। যেন একজোড়া তারা নেমেছে তার চোখে। ঠোঁটে অবশ্য মিষ্টি হাসি। পরিবারের সকলের চেয়ে তুলনামূলক বেশি ফর্সা এই রমণী। এ দেশের তুলনায় আরও বেশি। তাছাড়া ওর চোখের রম এ বংশের কারণেই। ঝিলিকের উপর তখন অনুষ্ঠানে উপস্থিত সকল পুরুষদের নজর। তাকিয়ে আছে সবাই ওর দিকেন। আয়ুষ ও ব্যতিক্রম নয়। সেও তাকায়। অন্যরকম সে চাহনি। ঝিলিককে দেখেই তার চোখে সর্বদা মুগ্ধতা কাজ করে। আজও একই। সেই একই মুগ্ধতায় সে চেয়ে থাকে তার পানে। অথচ ঠিক একই রমণীর পানেই অন্য একজন পুরুষ তাকিয়ে রয়েছে। তবে সে চোখে কি মুগ্ধতা রয়েছে? উহু, একদমই নেই। রয়েছে কেবল অন্যরকম এক চাহনি, যাকে বলা হয় জেদ। ঝিলিক নিচে নামতেই তিয়াতোতা দৌড়ে আসে। বলে, তোকে তো একদম ঝাক্কাস লাগছে রে। হ্যাঁ। সবাই তাকিয়ে আছে। ঝিলিক হাসে। আয়ুষ তা দেখে। চারিপাশ তাকাতেই ওর চোখের মুগ্ধতা হারিয়ে যায়। আদলে ভর করে হিংসা। ঝিলিক হাসছে। এতগুলো ছেলে ওর দিকে তাকিয়ে আছে আর ও হাসছে। ওর মেজাজ তুঙ্গে তুলতেই বোধহয় সেখানে আগমন ঘটে শায়নের। শায়ন এসেছে ওসমান মির্জার সাথে। ওসমান মির্জা ওদের তিনজনের সাথে ওকে দেখা করিয়ে দেয়। সাথে নির্ঝরকেও ডাকে। ঐশীও আসে। ওদের পাঁচজনকে একত্রে বলে, এই যে উনি কিন্তু তোমাদের ছোট বোনের স্যার হন। বেচারা একা একা এখানে দাঁড়িয়ে থাকবে? ভাবলাম তোমাদের সাথেই বসিয়ে দিই। বলেই হাসলেন তিনি। শায়ন ও হাসে অবশ্য। সাথে ঝিলিকও।
আয়ুষের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে। কপালের রগ ক্রমশ দৃশ্যমান হচ্ছে। ও চেয়েও নিজেকে শান্ত করতে পারে না। চোয়াল শক্ত হয়ে আসে রাগে। ওদিকে সাজ যে তার পাশে বসে, তার সেদিকে এক বিন্দুও নজর নেই। মনে মনে আওড়ায় ও, এমন বাপ থাকলে এই জন্মে আর শত্রুর দরকার পড়বে কোন ছেলের? ঝিলিক এক পলক আর চোখে তাকায় ওর দিকে। আয়ুষ দেখতে না পায় মতো। ওর হাসি পেল ওকে দেখে। অবশ্য পাশে বসা সাজকে দেখে হাসি মিয়ে গেল সাথে সাথে। পরিবর্তে চোয়াল শক্ত হল। ঝিলিক খুব ভালো করেই জানে আয়ুষ তাকে অন্য কারো সাথে দেখতে পারবে না। ঝিলিক যেহেতু চলেই যাবে আগামীকাল, সেহেতু সে কেন একা কষ্ট পাবে? কেনই বা একা জলে পুড়ে মরবে? আয়ুষ ও দেখুক। ওর ও তো দেখা দরকার, জানা দরকার যে ও কি হারিয়েছে। ঝিলিক মির্জা ইজ নট ফর প্লে। এবং এটা ওর বোঝা উচিত। ঝিলিক ওকে দেখানোর জন্য সায়নের সাথে কথা বলতে শুরু করে। বলে, স্যার, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। সায়ন হাসে ওর কথাতে। পরনে ওর ফরমাল পোশাক, গা নীল, চোখ দুটোতে হাসির ঝিলিক। সায়ন প্রত্যুত্তরে বলে, মি অলসো, নাইস টু মিট ইউ ডিয়ার স্টুডেন্ট। ঝিলিক হাসে কেবল। স্টুডেন্ট তো আজ অবধি, কাল তো চলেই যাবে ও। বেচারা শুধু শুধু কষ্ট করে এখানে এলো। যেখানে ও থাকবেই না সেখানে এখানে এসে সময় নষ্ট ছাড়া আর কী বা হচ্ছে ওর? আয়ুষ আর সাজের থেকে বেশ কিছুটা দূরে হলেও ঝিলিক কথাগুলো একটু জোরেই বলছে। ফলস্বরূপ ও সবই শুনেছে প্রায়। না পেরে চোখ ঘুরিয়ে নেয় আয়ুষ। রাগ সামলাতে না পেরে চোখ বুজে ফেলে। রক্তিম হয়ে উঠেছে চোখ দুটো। সাজ তা দেখে ঘাবড়ায়। ওর কাঁধ ছুঁয়ে উদ্বিগ্ন বলে, শরীর খারাপ করছে নাকি আপনার? এই। আয়ুষ তাকায় ওর দিকে রক্তচক্ষু নিয়ে। সাজ মিয়ে যায়। পরক্ষণেই সাথে সাথে হাত সরায় কাঁধ থেকে। ঝিলিক আর প্রফেসরটার এত খাতির দেখে তিয়াতিয়াউসি নির্জোর সকলেই অবাক। কেননা ঝিলিককে তারা দেখছে অনেক বছর থেকে, মেয়েটা ছেলেদের সাথে কথা বলা তো দূর, ত্রিসীমানায় অবধি যায় না। অথচ সেই মেয়ে কিনা এখন তার স্যারের সাথে হেসে হেসে কথা বলছে। নির্ঝর তো ঐশীকে ফিসফিসিয়ে বলেই ফেলে, ওয়াহ, কেয়া সিন হ্যায় ইয়ার। ঐশী পাশ ঘুরতেই নির্ঝরকে দেখে ঘাবড়ে যায়। পরক্ষণেই চোখ কুঁচকে বিরক্ত নিয়ে বলে, ধ্যাৎ। নির্ঝর ভ্রুকুটি করে পাশে থাকা তিয়ার কাঁধে হাত রাখে। তার কাছে গিয়ে ফিসফিসে বলে, তিয়াউ, বয়স কত হবে রে এই লোকটার? পাশ থেকে তিয়া বলে, যত হবে হোক, হ্যান্ডসাম তো আছেই। ঠিক ঠিক, মানতেই হবে। নির্ঝর কাবাবে হাড্ডি হয়ে তাদের কথা মাঝে নাক গলায়। বলে, আরে আরে, সব কথা কি নিজেদের মাঝে হবে নাকি? রিসিপশন তো বরকনের, তাই না? নাকি এই রিসিপশনেই দুজনের রিলেশন হয়ে যায়? শেষের কথাটা ধীরে বলে সে। তাই অতটা না শোনায় সায়ন ভ্রুকুটি করে শুধায় তাকে, কিছু বললে? নির্ঝর দাঁত দেখিয়ে হাসে। সিরিয়াস মুখ করে বলে, না না, একদমই নয়। ঝিলিক শেষ বেকান না দিয়ে চোখ ঘুরিয়ে এক পলক আয়ুষের দিকে তাকায়। আপাতত সে অন্য পাশে ফিরে। ঝিলিক কিছু বলছে হয়তো। ঝিলিক নিজেকে আরও বেশ শক্ত করে। ও চাইলেই নিজের অধিকারের জন্য লড়তে পারত। অথচ তা করেনি একমাত্র ওই আয়ুষ নামক পুরুষটির জন্য, যে তাকে ভালোই বাঁচতে পারল না, বাকি জীবন তার ভরসায় কাটাবে ঝিলিক? অসম্ভব। সে এই মুহূর্তে চেয়েও আয়ুষকে ঘৃণা করতে পারছে না। অন্য নারীর সংস্পর্শ দৃশ্যমান হতেই তার রক্ত টকবগিয়ে উঠছে। হৃদয় জখম হচ্ছে। তবু ও চুপচাপ ঘাড় ঘোরায়। যে দহনে সে জ্বলছে, পুড়ছে, ছারখার হচ্ছে, সেই দহনের মাত্রা আয়ুষও অনুভব করুক। সে সায়নের পানে তাকায়। সায়ন তখন নির্ঝরদের সাথে কথা বলছিল। সায়নের সাথে সে নিজেই গিয়ে কথা বলে। নমনীয় স্বরে শুধায়, স্যার, ওদিকটায় আসুন। ওখানেই আমার বোন আর আয়ুষ মানে আয়ুষ ভাই আছে। সকলে আরও এক দফা চমকায়। এই মেয়েকে কখনোই তারা ভাই ডাকাতে পারেনি আয়ুষকে। আর এখন সোজা ভাই? বাহ। ঝিলিক সায়নকে নিয়ে এবার আয়ুষের সামনে আসে। অন্যত্র চোখ ঘুরিয়ে রাখা আয়ুষ এবার চোখ তুলে তাকায়। শক্ত চোয়াল আর বিরক্তিমাখা আদলখানা স্পষ্ট তার। শক্ত চোখে সে তাকায় ঝিলিকের পানে। তা দেখে ঝিলিক মুচকি হাসে। আয়ুষ চোখ বুজে, ভারী শ্বাস নেই। ঠান্ডা পরিবেশেও কলকল করে ঘামছে আয়ুষ।
আয়ুষ আর সাজকে শায়নের সাথে পরিচয় করিয়ে দিতে দিতে বলে, স্যার, ওনার সাথে তো আগেই দেখা হয়েছে। তবু আরও একবার পরিচয় করিয়ে দিই। হি ইজ আয়ুষ মির্জা, আমার বড় বোন সাজ মির্জার রিসেন্টলি ম্যারিড হাজব্যান্ড এবং আমার এক এবং একমাত্র জিজু। আয়ুষের ধৈর্য শক্তির পরীক্ষা নিচ্ছেন কি আল্লাহ? জিজু ভাই, তাও মানা যায়। জিজু অবশ্য হবে নাইবা কেন? সবার চোখে তো সে ঝিলিকের বর্বনের বিবাহিত স্বামী। সে শান্ত হয়, নিজেকে সামলাতে নিজ মনেই আওড়ায়। কাম ডাউন আয়ুষ, কাম ডাউন। অতঃপর শায়নের পানে মুখ করে হাসে, পরিচিত হওয়ার খাতিরে বলে, হাই, আমি আয়ুষ। নাইস টু মিট ইউ। আর আমি শায়ন, শায়ন চৌধুরী। দুজন একে অপরের সাথে হ্যান্ডশেক করে। ঝিলিক নিজ থেকেই বলে উঠে, স্যার, দেখুন তো, ওদের একসাথে ঠিক কতটা ভালো দেখাচ্ছে, তাই না? ইটস লুক লাইক দে আর মেড ফর ইচ আদার। আয়ুষ ঠিক ভেবে পাচ্ছে না হুট করে ঝিলিকের মাঝে এতটা উৎসাহ আসছে কোথা থেকে। শায়ন হাসে ঝিলিকের কথায়, এক পলক চায় ও ফিরে। আয়ুষ লক্ষ্য করে, সাজ ও তাদের কথায় হেসে ওঠে। শায়ন সাজের সাথেও কথা বলে, কংগ্রেচুলেশনস মিসেস মির্জা। ঝিলিক লাজুক হাসে, বলে, থ্যাংক ইউ। তোতা হুট করে সবাইকে ডেকে ওঠে, বলে, এই সবাই এদিকে চলো, এখন বোধহয় কাপল ডান্স শুরু হবে। তা দেখে শায়ন বলে, আসি মিস্টার এবং মিসেস মির্জা, পরে কথা হবে। ঝিলিক ও হাসে তার কথায়। সকলেই এগিয়ে যায়। রয়ে যায় নির্ঝর। নির্ঝর তার বড় ভাইয়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে। পাশে বসে বলে, ভাইউ দেখো, এমন মনে হচ্ছে যে ঝিলিক আর ওই প্রফেসরের জুটি স্বয়ং আল্লাহতায়ালাই খোদাই করে পাঠিয়েছেন। নইলে দেখো, প্রফেসরটার শার্টের কালার ও ঝিলিকের শাড়ির সাথে ম্যাচ হয়ে গেল। বাহত কি জোস। হাসতে হাসতে সেসব বলতে থাকা নির্ঝর আয়ুষের পানে ফিরতেই দেখতে পেল তার ভদ্রস্তা নমনীয়, নরম ভাইটা তার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। চোখ মুখ লালচে দেখাচ্ছে। নির্ঝর ভরকায়, সাথে থতমত খায়। আয়ুষের নাকটা কেমন ফুলে আছে, যেন খুব জোরে শ্বাস নিচ্ছে সে, আর সাথে চোখের ধারে এতটাই তেজ ছিল যে সে এক মুহূর্তের জন্য ভয় পায়। আমতা আমতা করে বলে, নো না, মানে গিয়ে। উপায়ান্তর না পেয়ে উঠে দৌড়ে যায়। যেতে যেতে ভনিতা করে বলে, আরে এই, তোরা আমাকে ফেলে গেলি কেন? আয়ুষ ওর দিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে, শি ইজ মাইন, অনলি মাইন। ঝিলিক যদি কারো ভাগ্যে খোদিত থাকে তবে সেটা শুধু এবং শুধুমাত্র আমার ভাগ্য হবে। আমি ছাড়া ও আর কারো হতে পারে না। খোদা ব্যতীত বাকি সকলের কাছ থেকে আমি ওকে ছিনিয়ে আনবই। নির্ঝর উপর হতে চোখ সরিয়ে চলতে থাকা ঝিলিকের উপর নজর যেতেই ও নিজেকে আর সামলে উঠতে পারে না। ছট করে উঠে যায়। সাজ অবশ্য শুধায়, কোথায় যাচ্ছেন? আয়ুষ পাত্তা দেয় না। ওর হাত মুষ্টি মেয়ে। আশেপাশের নজরগুলো ওকে আরও বেশি বেসামাল করছে। সাজ দ্বিধান্বিত চোখে চেয়ে থাকে তার পানে। আয়ুষ যাওয়ার পরপরই সেখানে তার কয়েকজন বান্ধবী চলে আসে, যার কারণে তার আর দেখা হয় না আয়ুষ কোথায় গেল। আয়ুষ এগিয়ে যায়। ঝিলিক ততক্ষণে ভিড়ে মিশে গিয়েছে। লোকসমাগম সেখানে একটু বেশি। একটা কাপল নাচছে। ওরা সবাই তাই দেখছিল। বড়রা অবশ্য অন্য পাশে বসে। তারাও দেখছে। তবে সে জায়গায় বয়স্ক লোকের আনাগোনা কম। খাবারের সাইডটাতে আপাতত ভিড়। আয়ুষ গিয়ে ঝট করে নিজের শক্ত হাতের মুঠোয় ঝিলিকের হাত কোমল হাত পুরে নিচতলায় থাকা একটি রুমে টেনে আনে। ঘটনা এত তড়িৎ বেগে হল যে ঝিলিকও বুঝে উঠতে পারল না। আয়ুষ সহসাই দরজা লাগিয়ে দিল। হতভম্বতা ছাড়িয়ে ঝিলিকের যখন বোধগম্য হল তখন ঝিলিক বিরক্ত হয়ে হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। বিরক্তিমাখা কণ্ঠে শুধাল, কি হয়েছে? সমস্যা কি? আমার হাত ধরলেন কোনো সাহসে? আয়ুষ কিছু বলতে পারে না। রাগে তার সম্পূর্ণ শরীর কাঁপছে। চোখ বুজে শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে কিছু না বলেই টেনে এনে আয়নার সামনে দাঁড় করায় ঝিলিককে। ঝিলিককে পিছু মুড়িয়ে আয়নার দিকে নজর দিয়ে বলে, দেখো ইডিয়েট, শাড়ি পরেছ অথচ ব্লাউজের ফিতেটা লাগালে না? এতটা কমনসেন্সলেস কেউ কিভাবে হতে পারে? আশেপাশের পুরুষগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছিল তোমায়।
ঝিলিক হতভম্ব হয়ে চেয়ে থাকে আয়ুষের পানে। ওর মনে হল ও হঠাৎ করেই সেই আগের আয়ুষকে দেখছে, যে তাকে নিয়ে পজেসিভ ছিল। ঝিলিক নজর সরায়, আমতা আমতা করে বলে, আমি খেয়াল করিনি। আর হ্যাঁ, আমাকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। বেরিয়ে যান, আমি নিজেই করে নিব। আয়ুষ বিনা বাক্যে দূরে সরে এসে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। হাত দুটো বুকে গুছল। ঝিলিক ফিতে ঠিক করতে হাত বাড়িয়েছিল। আয়ুষকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল ওর হাত। ভ্রুদুটো কুঁচকে দিশর্ব বলল, কি হল? যেতে বলেছি না? আয়ুষ ও গম্ভীর মুখেই জবাব দেয়, আগে তুমি ফিতে লাগাও। ঝিলিক আয়ুষের সাহস দেখে অবাক হয়। সে এগিয়ে গিয়ে আয়ুষের সাথে কথা আগানোর আগেই আয়ুষের কণ্ঠ ভেসে আসে, উহু, তোমার সাথে বাজে বকার সময় আমার একদমই নেই। ফিতে লাগাও। ঝিলিক জানে ও কখনোই নিজ থেকে ফিতে লাগাতে পারে না। তবু ও চাইছিল না আয়ুষ না থাকুক। ওই বেইমানটার চোখেই কেন এসব পড়তে হবে? আয়ুষ জানে ঝিলিকের স্বভাব, তাই তো যাচ্ছে না। ঝিলিক তবু হাত দিয়ে ফিতে লাগানোর বহু চেষ্টা করে, অথচ ও তো গীত দিতেই জানে না। আয়ুষ এগিয়ে আসে, মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। ও সাহায্য করতে চায়, অথচ ঝিলিক সরে আসে। ভ্রু কুঁচকে বলে, করছেনটা কি? আপনি বড় আপুর হাজব্যান্ড এখন। আমাকে স্পর্শ করে আমাকে কেন পাপী করছেন? আয়ুষ না পারছে সহ্য করতে আর না পারছে ছেড়ে যেতে। তাই তো সে দাঁতে দাঁত পিষে জবাব দেয়, তো যাও, গিয়ে আবারও তোমার মোহময়ী উন্মুক্ত ফর্সা পিঠ সকলকে দেখিয়ে ঐশী তিয়া বা তোতাকে ডেকে আনো। ঝিলিক বিরক্তিতে মনে মনে নিজেকেই গালি দিল। অতঃপর রাগত্ব স্বরে বলল, ঠিক আছে, কিন্তু স্পর্শ করবেন না বলে দিলাম। বলেই পিছু ফিরল। কাঁধে ভাগ্য ভালো লম্বা চুলগুলো ছিল, তবে ব্লাউজটার পিঠ একটু বড়ই ছিল। চুল দ্বারা আবৃত হয়নি সম্পূর্ণটা, আনাচকানাচগুলো খোলামেলা। তাও এই ছেলের চোখে পড়ল কি করে? অবশ্য দেখা যাওয়ার কথা। ঝিলিকের পিঠ এতটাই ফর্সা যে ওখানে থাকা লাইটের আলোতে পুরো পিঠ উন্মুক্ত না থাকলেও যতটুকু ছিল ততটুকু দ্বারাই সেখানে থাকা প্রত্যেকটি পুরুষকে আকৃষ্ট করার মতো ক্ষমতা ছিল, এবং হয়েছেও তাই। ঝিলিক চুল সরাল। আয়ুষ আলতো হাতে ফিতে বেঁধে দিল ওর। ব্লাউজের ফিতে ঠিক করা শেষ হলে মুখোমুখি হয় আয়ুষ এবং ঝিলিক। আয়ুষ ফিতে ঠিক করেই চলে যাচ্ছিল। ঝিলিক আয়নায় ফিতেটা দেখে আয়ুষকে বলে উঠে, থ্যাংক ইউ, বলেই চলে যাচ্ছিল। আয়ুষ ওকে দাঁড় করায়। হঠাৎ কি মনে করে বলে ওঠে, দাঁড়াও, আমার রিসিপশনে তোমার কাজ কি? কেন এসেছ? ঝিলিক বাঁকা হাসে, চোখ ঘুরিয়ে বলে, কেন আসব না? কনের একমাত্র বোন আমি। লাইমলাইট তো আমারই হওয়ার কথা। আয়ুষ মুখ ঘোরায় তা শুনে। ঝিলিক আয়ুষকে পরখ করে হেসে বলে, বাই এনি চান্স জেলাস হচ্ছেন না তো? আয়ুষ চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে ঝিলিকের চোখে চোখ দেখেই বলে, জেলাস? হাহ, তোমার প্রতি আমি কেন জেলাস হব? যাও যাও, ওই প্রফেসরটার কাছেই বরং যাও। তো আপনি কি ভেবেছেন আপনি এত সহজেই আমাকে ডাম্প করবেন? নেভার মি। মির্জা, আমি যাব এখন গিয়ে ওনার সাথে নাচব। ও আয়ুষ ওর সাহস দেখে অবাক হয়। ইচ্ছে করে ওই শাইনকে মেরে ফেলতে, অথচ মুখে বলে শুধু, হ্যাঁ যাও যাও, যা খুশি করো, আমার কি? ঝিলিক হাসে, পরপরই বেরিয়ে যায়। আয়ুষ হাফ ছেড়ে বাঁচে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। দেয়ালে ইচ্ছেমতো কয়েকটা ঘুষি বসায়। ঘুষির মাত্র এতটাই প্রখর ছিল যে মাত্র ৩-৪ ঘুষিতেই রক্ত বেরিয়ে আসে। মিনিট ৫ সময় নিয়ে বেরিয়ে আসে আয়ুষ। বেরিয়ে আসতেই শুধু নজরে আসে স্টেজের দৃশ্যটুকু। ওখানে ওই প্রফেসরটা, শায়েন আর ঝিলিক একসাথে নাচছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিকের তালে তালে বিজি ব্যাজে রেটন মেয়ে আর নির্ঝরতিয়াত তাওসি, ওরা সবাই চিয়ার আপ করছে তাদের। আয়ুষ এ দৃশ্য দেখে হঠাৎ থমকে গেল। ওর তখন বাদ ভাঙল। কিছুক্ষণের জন্য ও ভুলে বসল ওর সব কিছু। শুধু মাথায় ওই দৃশ্যটুকুই চলতে থাকল, শায়েন আর ঝিলিক একসাথে স্টেজে। গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।